এবার গুলি করা হয়েছে এক এনসিপি নেতাকে, যাকে গুলি করা হয়েছে তার নাম মোতালেব শিকদার, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তার মাথার বাম পাশে গুলি করেছে দুর্বৃত্তরা। তার ঠিকানা যদি একটু বলি, তিনি কিন্তু কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আজ সকালে খুলনার মধ্যে। এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে। এখন এই গুলিবিদ্ধ কারা করেছে? এটাও কি আওয়ামী লীগ করেছে? আপনাদের অন্তঃকোণ দল? 2024 সালের জুলাই আগস্টে সেই রক্তাক্ত মাসগুলো যেন যখন শেষ হলো, তখন বহু মানুষ ভেবেছিল একটা নিষ্ঠুর অধ্যায় অবশেষে পেছনে ফেলে আসা গেল। এত মৃত্যু, এত গুলিবর্ষণ, এত গ্রেপ্তার, দেশ এমন এক বর্বরতার বৃত্তে আটকা পড়েছিল যার ভয়াবহতা নিয়ে এখন আর বিতর্ক নেই। কিন্তু বাস্তবতা ঠিক বিপরীত চিত্র এঁকে দিয়েছে। 16 মাস পেরোতেই স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্যাটার্ন বদলায়, শুধু এর ভাষা বদলেছে। শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে সেই একটাই অস্বস্তিকর সত্য: মামলা, হামলা, খুন, এই 3 সূচকের মাত্রা আগের তুলনায় 3 গুণ। আবারও সেই পুরনো সিস্টেম, পুরনো কালচার ফিরে আসলো। মনে হচ্ছিল যে এটা বোধহয় বন্ধ হয়েছে। পুলিশের কাজ পুলিশ করবে, জনতার কাজ যেটা নয় সেটা জনতা করবে না। কিন্তু মিরপুরে আজকে, ঢাকার মিরপুরে আজকে দেখা গেল এনসিপি নেতারা আওয়ামী লীগের এক নেত্রীর বাড়িতে গেলেন পুলিশ সাথে নিয়ে, এবং সেখানে হলো ব্যাপক গন্ডগোল, সংঘর্ষের ঘটনা ঘটলো এবং এনসিপির 6 নেতা আহত হলেন, মার খেলেন, হাসপাতালে গেলেন। এরকম অবস্থা কি দেশে চলতেই থাকবে? এইভাবেই কি দেশ চলবে? এই ঘটনাগুলো কেন ঘট আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের নিউজটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেরই সোনাডাঙ্গা এলাকার যে বউবাজার নামে একটি জায়গা রয়েছে, সেই বউবাজারের ভেতরে বসে তাকে গুলি করা হয়েছে, এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শী বা এখানে আশপাশের সাধারণ মানুষ যারা তারা বলছেন। এবং তারপরে কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই বাজারের ঠিক সামনে কিন্তু এই যে শ্রমিক নেতা পিলিকার পাখা গজায় মরিবার তরে, তার সাথে বলেছিলাম তফসিল ঘোষণা হওয়ার পরপরই যখনই এনসিপি নেতারা জনগণের কাছে প্রচারণা করতে যাবে, তখনই তারা গণধোলাইয়ের শিকার হবে। শুধু তারা না, এই এনসিপির মধ্যে যে সকল ছাত্ররা আছে এবং যারা বয়স হয়ে গিয়েছে তারাও এনসিপিতে যোগদান করেছে, তারাও যদি এনসিপিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাদের বেশি প্রচারণা করতে যায়, তাদেরও হুমকি আসবে জানের উপর। অলরেডি সেটাই শুরু হয়ে গিয়েছে। কারণ বিএনপি এখন মাঠের রাজনীতিতে কাউকে দাঁড়াতে দিবে না। কারণ তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, আগামী নির্বাচনে যে কোনো বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে, আর এই নির্বাচনে তো আওয়ামী লীগও অংশগ্রহণ করছে না। তাই বিএনপি এখন এই নির্বাচনে সর্বা। তাই এই এনসিপির যে সকল চুনুপুটিরা আছে, বিভিন্ন জায়গায় গালবাজি করছে, বিভিন্ন জায়গায় পাওয়ার শো করতে যাচ্ছে, ডক্টর ইউনূস এখনো বসে আছে প্রধান উপদেষ্টা চেয়ারে, সে কারণে কনফিডেন্স দেখাচ্ছে, তারাই বিপদে পড়বে। অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আজ সকালে খুলনার মধ্যে। এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে। এখন এই গুলিবিদ্ধ কারা করেছে? এটাও কি আওয়ামী লীগ করেছে? আপনাদের অন্তঃকোণ দল? জামাত শিবির আপনাদের অপোনেন্ট, বিএনপি আপনাদের অপোনেন্ট। বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আপনারা প্রার্থী দিচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কে? পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে এখন থাকবে না, যতই ডক্টর ইউনূস অর্ডার করুক। কারণ তারা ভালো করেই জানে হয়তোবা জামাত ক্ষমতা আসবে, না হলে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতায় আসার দৌড়ে সবচেয়ে বেশি আগানো। তাই বিএনপি যদি কোনো অপকর্ম করে বা বিএনপির কোনো নেতা যদি পুলিশকে বাধাগ্রস্ত করে, ওই পুলিশ সে জায়গায় যাবে না। তাই আপনাদের প্রত্যেকটা কমিটি এভাবে গুলিবিদ্ধ হবে, প্রত্যেকটা জেলার আহ্বায়ক গুলিবিদ্ধ হবে, প্রত্যেকটা জেলা নেতা গুলিবিদ্ধ হবে। যেখানে একটা বিভাগীয় আহ্বায়ক নিরাপত্তা নাই, যেখানে আপনাদের একটা বিভাগীয় আহ্বায়ককে খোলাম গুলি করে ফেলে দেওয়া হয়, তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন, কিসের নির্বাচন করবেন? আপনারা নিজেরা এখন বিভিন্ন জায়গায় প্রচারণা করতে যেতেও ভয় পাবেন, কারণ আপনাদের একজন শুরু হয়ে গিয়েছে গুলিবিদ্ধ হওয়া। কারণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর পেড়াপ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারাও পেড়াপ, আর আওয়ামী লীগ তো আছেই সুযোগের সদ্ব্যবহার করে দেওয়ার জন্য। তাই আপনাদেরকে যদি গুলিবিদ্ধ না করে, আপনাদেরকে গণধোলাই দিবে। তাই এনসিপির যে টোকাই পাটনা নাহিদ আছে, সার্ভিস আলম আছে, এই মলম হাসনাদ আছে, তারা যদি বাইরে পড়ে যায় আমি অবাক হব না। সেটার জন্য ইন্ডিয়াও প্ল্যানিং করা লাগবে না, সেটার জন্য আওয়ামী লীগও প্ল্যানিং করা লাগবে না। বিএনপি প্ল্যানিং করে এভাবে শোয়াই দিবে, যেভাবে মোতালেব শিকদারকে শোয়াই দিচ্ছে এই বিভাগীয় আহ্বায়ক খুলনার। এটাই রিয়েলিটি। এটা আমি আরো 2 মাস আগেও বলেছি। এখন আস্তে আস্তে সকল কিছু আপনাদের চোখের সামনে আসছে। যেখানে একটা বিভাগীয় আহ্বায়কের নিরাপত্তা নাই, যেখানে ইনকিলাব মঞ্চের হাদির মতো সাবু হাদির নিরাপত্তা নাই, সেখানে বাংলাদেশের জনগণের কিভাবে নিরাপত্তা আছে? বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি কিভাবে নির্বাচনে ভোট দিতে যাইবে বলেন আপনারা? যাওয়ার কোনো পরিস্থিতি আছে? আওয়ামী লীগের 40 থেকে 45% লোক ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। বিএনপির অর্ধেক মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে যাবে না। জামাতের 5 থেকে 6% লোক আছে, তারা জনসমর্থন যেগুলো ভোটার সেগুলো হয়তো 5-6% তাদের ভোট আছে, তারা যাবে। আর বিএনপির অর্ধেক 10% বা 15% ভোট দিতে যাবে। 15-20% ভোট দিয়ে একটা সরকার গঠন হয়ে যাবে, এটা কোনো নির্বাচন হবে? আর ওই 10-15% লোকও ভোট দিতে যায় কিনা সন্দেহ আছে, যখন মারামারি পিটাপিটি শুরু হয়ে যাবে। এখনো তো নির্বাচন আরো দেরি আছে, কাছাকাছি আসে নাই, তারপরে এভাবে গুলিবিদ্ধ হচ্ছে বা উচ্চ পর্যায়ে নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোনো নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশ নির্বাচনের প্রশ্নই উঠে না। এখন যে নির্বাচনটা সরকার দিতে যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট আই ওয়াশের নির্বাচন, একটা ফর্মালিটি মেনটেন করছে বিএনপি ক্ষমতা তুলে দেওয়ার জন্য। আর তা না হলে মেট্রিকুলাস ডিজাইন করে রেখেছে
সিস্টেমেটিক ভাবে জামাতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দুটো থেকে তো একটা, হয়তো বিএনপি না হলে জামাত মেটিকুলাস ডিজাইন করলে ভোট বিএনপি বেশি পেলো, জামাতকে সিস্টেমে ক্ষমতা তুলে দিবে, আর তা না হলে বিএনপি জোর জবরদস্তি করে প্রভাব খাটিয়ে বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে 2001 সালে মতো অনেক বছর পরে, 19 বছর পরে ক্ষমতায় আসবে। এটাই হবে বাংলাদেশে, তাছাড়া তার কিছু দেখছি না। এভাবে করে লাশের পর লাশ যাবে, এটা কোনো বাংলাদেশ হতে পারে? বাংলাদেশের সংবাদ মাধ্যম কোনোভাবেই সেভ না, বাংলাদেশের মধ্যে সাধারণ নাগরিক সেভ না, বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি কেউ সেভ না, বাংলাদেশে টকশোর মধ্যে কোনো লোক সেভ না। এই সরকারের সমালোচনা করলেই তাকে আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে রাষ্ট্রদ্রোহ মামলাতে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে। আনিস আলমগীরের মতো লোককে হাদি হত্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কোথায় কি, কোথার সাথে কি কানেকশন করে আনিস আলমগীরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে? মানে কথা হচ্ছে তাদের যাকে পছন্দ না তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাবে, তাকে যে কোনো মামলার সাথে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আরে ভাই, আমরা এক না একতন্ত্র দেশে বসবাস করছি, যদি বসবাস করে থাকি তাহলে গণতন্ত্র ভুলিয়ে আবার রাপ কি? এখন বাংলাদেশে একটাই বড় রাজনৈতিক দল, তারাই ক্ষমতা আসবে, তারাই দেশ শাসন করবে, তারাই নির্বাচনে ভোট দিবে, তারাই নির্বাচনে আবার জয়লাভ করবে। সে দলের নাম কি? বিএনপি। তাহলে তো বাংলাদেশে এক নায়কতন্ত্রই, এক নায়কতন্ত্র, একটা বড় দল, একটা রাজনৈতিক দল, একটাই প্রধানমন্ত্রী। কথা বুঝেন না? এটাকে ধরা হবে, কারণ বাংলাদেশে যদি 40% বিএনপির ভোট থাকে, আওয়ামী লীগেরও 45% ভোট, মানে নেক টু নেক। তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করা মানে এক নায়কতন্ত্রই তো বাংলাদেশে। এককভাবে বিএনপি ক্ষমতায় আসে যদি মেটিকুলাস ডিজাইন না করে জামাতে ক্ষমতায় না বসায়। এভাবে করে একটা বাংলাদেশ চলতে পারে না। আর এনসিপির নেতাদের হুমকি আওয়ামী লীগের থেকে না, এনসিপি নেতাদের হুমকি সাধারণ জনগণ থেকে, বিএনপির যারা এমপি প্রার্থী আছে তাদের থেকে, শিবিরের থেকে। কারণ শিবির চাই এনসিপি নেতাদেরকে এভাবে সিস্টেম মেরে ফেলে বিএনপির উপর বা আওয়ামী লীগের উপর দোষ চাপাতে, তাহলে জনগণ সিম্পিতি শিবিরের উপর জামাতের উপর চলে যাবে, বিএনপির উপর তো এমনি প্যাডাপ আছে, চাঁদাবাজির কারণে আওয়ামী লীগের উপর তো প্যাডাপ কিছু অংশ ছিল, আরো প্যাডাপ বাড়ানোর জন্য। কথা বুঝেন নাই? তারা এই রাজনীতি খেলছে। তাই এনসিপিদের যারা প্রার্থী আছে, যারা এনসিপি বিভাগীয় নেতা আছে, তাদেরকে খুবই হুঁশিয়ারি চলাফেরা করতে হবে, তাদেরকে হুদাই মেরে ফেলা হবে, হুদাই গুলি করা হবে, কারণ নির্বাচনের মাঠ গরম করার জন্য। আর তা না হলে জামাতের যে একটা এজেন্ডা আছে নির্বাচন না হোক সেটা বাস্তবায়ন করার জন্য। তাই আপনারা যদি কোনো অপকর্ম না করেন এনসিপি নেতারা, কারোর সাথে কোনো কাউন্টার না নেন, যারা নিরীহ আছে তাদেরকে মেরে মাঠ গরম করা হবে, বিএনপির উপর দোষ চাপানো হবে এবং আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করা হবে। হয়তোবা কিছু কিছু জায়গায় বিএনপি লোকেরাও মেরে ফেলতে পারে নির্বাচন কম্পিটিশনের কারণে। কারণ যখন আপনারা নির্বাচন পর্যালোচনা করতে যাবেন, বিএনপি যে অপোনেন্ট প্রার্থী আছে তার সম্পর্কে বিভিন্ন অপকর্মের কথা আপনারা তুলে ধরবেন, তখন বিএনপির প্রার্থী পেড়া হবে। সে জানে তাকে মেরে ফেললো বা তাকে মাল গুলি করলো কোনো কিছু হবে না, কারণ তার বেশি কর্মী কম। আর বিএনপি আগামীতে ক্ষমতায় আসে, কি পাল্টা ফেলবে এনসিপি? বিএনপি কিছুই করতে পারবে না। তাই ইজিলি তার ভয়টা সারা আসনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা নিরীহ এনসিপি নেতাকে ফায়ার করে ফেলে দিবে। এই রাজনীতি এনসিপি ফেসে গিয়েছে। আওয়ামী লীগেরও ক্ষোভ, আবার রাজনীতিক মার পেয়েছে, শিবিরও মেরে ফেলতে চায়, আবার বিএনপির সাথে কাউন্টার নিতে গিয়ে নির্বাচনের মাঠের মধ্যে বিএনপির লোকও ফেলে দিবে তার প্রভাব বিস্তার করার জন্য। এভাবেই এনসিপি চারদিক থেকে এখন শকুনের নজরে আছে। কথা বুঝেন নাই? এনসিপি অনেক টাকা কামিয়েছে, অনেক গালবাজি করেছে, অনেক নেতাদেরকে অপমান করেছে, এখন তাদের রাজনীতি ফিনিশ করে বাংলাদেশ থেকে বিদেশ পালিয়ে যাওয়া অতীব জরুরি হয়ে গেছে। আমি অনেক আগে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের দ্বারা রাজনীতি হবে না, আপনারা টাকা কামানো মেশিন, টাকা কামিয়েছেন, এখন আপনারা ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতো বিদেশ চলে যান, আজীবন সেখানে কাটান, আরামসে থাকেন। শেষ বয়সে এসে যদি বাংলাদেশে শান্তিতে থাকতে মন চায় তখন থাকিয়েন, মানুষ আপনাদের কথা তখন ভুলে যাবে। কিন্তু আপনারা আমার কথা রাখেন নাই, এখন পরিস্থিতি বুঝতেছেন তো, সকল কিছু ফেস করতেছেন, এখন ভোগ করার জন্য রেডি হন। বিএনপিও ছাড়বে না, জামাতও ছাড়বে না, আর আওয়ামী লীগ সুযোগ পেলে তো খেলে দিবেই। তাই আপনাদের কপাল আপনারাই খেয়েছেন, আপনারা জীবনে ক্ষমতা আসতে পারবেন না, এমপিও হতে পারবেন না। এটাই হচ্ছে রিয়েলিটি। শুধু মাইর খাবেন, টাকা কামিয়েছেন, এই টাকা আরামসে খেয়েও যেতে পারবেন না। আপনাদের ভাগ্যে খুব খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে, কে কিভাবে মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই নির্বাচন না হলে বলছিলাম মিরপুরে এক আওয়ামী লীগের নেত্রীর বাসায় যে মারধরের শিকার হয়েছেন এনসিপির 6 জন। গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা, আহত 6। এই হামলা কারা ঘটালো, কারা করলো, চলুন একটু জেনে দেখি। বলা হচ্ছে রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে, এতে 6 জন আহত হয়েছে। গতকালকে এই ঘটনা ঘটে, মিরপুর 2 পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে, কিন্তু এই গতকালকের এই ঘটনাটা সংবাদ মাধ্যমে আসেনি। আজকে পরন্ত বিকেলের পরে এই খবরটা সংবাদ মাধ্যমে এসেছে। সেখানে বলা হচ্ছে যে সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আরা সাদিকের বাসায় যান স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপি নেতাকর্মীরা হামলার শিকার হন। এই হামলায় অন্তত 6 জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাশেই নিউরোসায়েন্স ইনস্টিটিউট এবং হাসপাতালে পাঠানো হয়। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এই ঘটনায় পিচ্চি কামালের জড়িত থাকার অভিযোগ করেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এনসিপি তরফ থেকে ব্যাপারটা স্বীকারও করা হয়েছে যে এই ঘটনা ঘটেছে, এনসিপি নেতারা হামলার শিকার হয়েছেন এবং পিচ্চি কামাল বলে একজনের কথা বলেছেন, তিনি সম্ভবত আওয়ামী লীগেরই কর্মী কিংবা নেতা, সেদিকেই আঙুল তোলা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ নেত্রীর বাসায় পুলিশ নিয়ে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই হামলা হয়েছে, সেহেতু অনুমান করা যেতেই পারে যে আওয়ামী অনুসারীরাই এই ঘটনা ঘটিয়েছে। এই হামলায় যারা অংশগ্রহণ করেছে, যারা হামলা করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের এই নেত্রীর বাসায় এনসিপি নেতারা কি করছিলেন, তারা কেন যাবেন সেখানে? এনসিপি নেতাদের কি কাজ কোনো আওয়ামী লীগের বাসায় যাওয়া কিংবা কাউকে মানে ফিজিক্যালি যে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে বাধ্য করা যে একে ধরেন, একে অ্যারেস্ট করেন, এই কাজগুলো কি এনসিপির? মানে এখনও নির্বাচন যখন একেবারে তফসিল ঘোষণার পরে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র যখন আর 7 দিন বাকি আছে, তখনও যদি এই কর্মকাণ্ডগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়, তাহলে নির্বাচনটা নিয়ে তাদের ভাবনা কি? নির্বাচন নিয়ে এখন তো ভাবার কথা। যদি কেউ অপরাধী হয়, আপনি সর্বোচ্চ যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি কেউ অপরাধী হয়, সেই অপরাধীর
তথ্যটা আপনি পুলিশকে ফোনে জানিয়ে দিতে পারেন যে এই হচ্ছে অপরাধীর তথ্য। আরও সর্বোচ্চ আপনি জানিয়ে দিলে আপনার যে সোর্স, সেই সোর্স ব্যবহার করে বলতে পারেন যে এখন বাসায় আছে কিংবা এখন অমুক জায়গায় আছে, আপনারা যেতে পারেন। কিন্তু পুলিশের সাথে তারা যাবেন কেন? পুলিশের সাথে কি তাদের যাওয়ার কথা? আমার মনে হয় যে কথা নয়। এর আগেও আমরা দেখেছি পুলিশকে সাথে নিয়ে গুলশানে এক আওয়ামী সাবেক এমপি, সম্ভবত তার নাম শাম্মী, তার বাসায় যে চাঁদাবাজির ঘটনাটা ঘটলো, 40 লক্ষ টাকার চাঁদাবাজির ঘটনা, তারপরে তো ব্যাপারগুলো তোলপাড় হলো। এই ঘটনা থেকেও তো আমার মনে হয় যে তখন এনসিপিকে দোষারোপ করেছে অনেকে বৈষম্যবিরোধী আন্দোলনকে দোষারোপ করেছে। তারপরে আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের সারা দেশের কমিটি স্থগিত করে দেওয়ার মতো পরিবেশ হয়েছে এবং তারা বাধ্য হয়েছে সারা দেশের কমিটি স্থগিত করে দিতে। সেরকম ঘটনার পুনরাবৃত্তি আবার হবে। এবং এবার যেটা হলো সেটা কি এনসিপির জন্য সম্মানজনক কিছু হলো? অবশ্যই সম্মানজনক কিছু হলো না। এই অসম্মানজনক কাজের মধ্যে তারা কেন যাবে? এখন যখন নির্বাচনের কথা ভাবার কথা, যখন নির্বাচনের ব্যাপার নিয়ে ভোট চাওয়ার জন্য প্রস্তুতির কথা এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভোট চাইতে যাবে যেন তারা ভোট পায়, তাদের কনসেন্ট্রেশন যদি ভোটের চাইতে এদিকে কোথায় কোন আওয়ামী লীগের নেত্রীর বাসায় পুলিশ নিয়ে যেতে হবে, আপনি আওয়ামী লীগের নেত্রী, তিনি যদি অপরাধী হন, তার বিরুদ্ধে যদি মামলা থাকে, তাহলে আপনি পুলিশকে ইনফরমেশন দেন যে ওই জায়গায় আছে কিংবা এখন বাসায় আছে, আপনি যান, আপনারা যান দেখেন। আপনি টেকনিক্যালি এটাও করতে পারেন, পুলিশকে না হলে ফোনে প্রেশার ক্রিয়েট করতে পারেন। তার চাইতেও বেশি যদি করতে চান, আপনি থানায় যেয়ে পুলিশকে বাধ্য করেন যে আপনারা যান, এখনই যান, কিন্তু আপনি সাথে যাবেন কেন? তার বাসা পর্যন্ত সাথে যাবেন কেন? এই প্রশ্নটা তো আসবেই। আপনাদের উপরে হামলা যারা করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে, কিন্তু তার আগে এই প্রশ্নের জবাবও তো বোধহয় রাজনৈতিক জবাবদিহিতার জায়গা থেকে আপনাদেরকে সেই জবাবদিহির আওতায় আসতে হবে, নিজেদের প্রয়োজনেই আসতে হবে যে এই কাজ কি আপনাদের? আমার মনে হয় যে এই কাজ আপনাদের না, এখনও আপনারা ভুল পথে আছেন। আপনাদের দলকে নিয়ে মানুষ যে প্রত্যাশা করতে চায় কিংবা স্বপ্ন দেখতে চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায় বাংলাদেশে, যারা বিএনপি আওয়ামী লীগের মানে ওই দুই দল পছন্দ করেন না, যারা একটা তৃতীয় জায়গা চান, আস্থার একটা জায়গা চান, তারা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। তাদের স্বপ্নগুলো এভাবে ধূলিসাৎ করে দিচ্ছেন আপনারা। এটা কতটা ওয়াইজ ডিসিশন হচ্ছে আমার মনে হয় যে ভেবে দেখা উচিত। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। ফের এক ভয়ঙ্কর ঘটনায় কেঁপে উঠল বাংলাদেশ। আজকে ঢাকার মিরপুরে 6 জন এনসিপির নেতা নেত্রীর উপর ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। এনসিপি মানে বাংলাদেশের ছাত্র নেতাদের দ্বারা তৈরি যে রাজনৈতিক দল, সেই দলের 6 জন নেতা নেত্রীকে এবার টার্গেট করা হয় ঢাকার মিরপুরে। এবং এই ঘটনার পর নিঃসন্দেহে বাকি ছাত্র নেতারাও কিন্তু আতঙ্কিত, কারণ কিছুদিন আগেই বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে বাংলাদেশেই কিন্তু গুলিবিদ্ধ হতে হয়। এরপরে আমরা দেখেছিলাম আরো এক ছাত্রীকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। এবং আজকে একসঙ্গে 6 জন নেতা নেত্রীকে টার্গেট করা হয় মিরপুরে, জনবসতিপূর্ণ একটি এলাকায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সরকার কিছু না পেয়েই পুরো দায়টি আওয়ামী লীগ, বিএনপি এবং যত বিরোধী রাজনৈতিক দল আছে তাদের উপরে চাপানোর চেষ্টা করেছে। এবার দেখুন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সমর্থক যারাই ছিল তাদেরকে কোনো কারণ ছাড়াই, অভিযোগ ছাড়াই দিনের পর দিন জেলে বন্দি করে রাখা হয়েছে। বর্তমানে যেভাবে এক্সট্রিমিস্টরা বাংলাদেশে দখল নিয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের কোনো সমর্থক বাইরে এসে ছাত্র নেতাদের যে দল, সেই দলের 6 জনের উপর হামলা করবে, এ মনে হয় কোনো পাগলেও বিশ্বাস করবে না। তাহলে এই হামলা চালালো কারা? কারা বাংলাদেশের এই ছাত্র নেতা নেত্রী এবং এই রাজনৈতিক দলকে টার্গেট করছে? এটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং আমার দৃঢ় বিশ্বাস তারা আজকে না হোক কাল ফের একবার ভারতের দিকেই আঙুল তুলবে, কারণ তাদের কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট থাকে না, কোনো গোয়েন্দা তথ্য থাকে না। তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের সেনাবাহিনী সামগ্রিকভাবে ব্যর্থ হয়ে যায় এই ঘটনাগুলোতে, এবং কোনো কিছু না পেয়ে তারা শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলতে গিয়ে ফের ভারতকেই দায়ী করবে কোনো না কোনো দিন এই ধরনের ঘটনায়। আপনারা 100% নিশ্চিত থাকুন। এবার আজকের দিনে দাঁড়িয়ে এই ছাত্র নেতাদের উপর আক্রমণ করা, কোথাও গিয়ে কি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে? মানে সাধারণ মানুষ কি এই ছাত্র নেতাদের এই অধ্যত্ত এবং আমরা যা পারি যা ইচ্ছা করে নেব এই মানসিকতা থেকে কি বিরক্ত? আমি শেষ দুদিন ধরে একাধিক ভিডিওতে কিছু ফুটেজ, কিছু বাইট দেখিয়েছি বাংলাদেশের সাধারণ মানুষের, যে এই ছাত্ররা কথায় কথায় অবরোধ করছে, বন্ধ করছে, মারপিট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এতে কি বাংলাদেশের সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে? সত্যি কি এরা সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার যোগ্য? এরা কি রাজনীতিবিদ হয়ে দেশ চালানোর উপযুক্ত? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু বাংলাদেশের অন্দরমহলে বিভিন্ন মানুষ ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। যে ভারতকে কথায় কথায় এরা গালাগালি দেয়, সেই ভারতের থেকে যদি পেঁয়াজ নেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে পেঁয়াজের দাম 300 টাকা ছাড়িয়ে যাবে প্রতি কেজিতে। দুধ, ডিম, সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর উপর, এমনকি চালের উপরও তাদের ভারতের উপর নির্ভর করে থাকতে হয়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্রমাগত ভারতকে উস্কানি কেন দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত করেছেন। এবং শেষ 2-3 দিনে আমি একাধিক ফুটেজ দেখিয়েছি, যেগুলোতে আমার কথার সঙ্গে আপনারা বুঝতে পারছেন কি অবস্থা বাংলাদেশের বর্তমানে আছে। পাশাপাশি যে ভারতকে তারা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, সেই ভারত ভিসা অফিস বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশিরা কার্যত বিপদে পড়েছেন, কারণ তারা চিকিৎসার জন্য আর ভারতে আসতে পারছেন না। তাই নিয়েও কিন্তু ক্ষোভ চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এতটাই ডেসপারেট হয়ে গেছেন ছাত্র নেতারা, যে তাদের একাধিক সহকর্মী, তাদের একাধিক নেতা নেত্রী
আজকে মৃত্যুর মুখোমুখি ঢলে পড়ছেন, অথচ তারা কিন্তু এই পুরো বিষয়টিকে পাশ কাটিয়ে জেহাদিপনা দেখাতে ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু আজকে একসঙ্গে 6 জনের উপর এই প্রাণঘাতী হামলা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু হচ্ছে যা টের এই মোহাম্মদ ইউনূসও পাচ্ছেন না, তাদের দেশের গোয়েন্দা দপ্তরও পাচ্ছেন না, এবং আইন প্রশাসনও সামগ্রিকভাবে কার্যত ভেঙে পড়েছে। পাশাপাশি আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবিত মানে এই ধরুন, হঠাৎ করে কিছু ঘটনা ঘটলে প্রথম কলকাতার অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, ডেইলি স্টারকে টার্গেট করা হয়। খুলনায় যেই ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।